দেবতা থেকে দানা দিয়েছি, তাই না? নাও মদটা খেয়ে নাও। আর মানুষ থেকে অমানুষে তুমি ঠিকই বলছো সম্রাট, আমি বাইজি। আমি বাইজি। কিন্তু
হোটেলের কর্মচারীদের মুখে, কিন্তু যদি অথবা কোন স্থানে তাদের একমাত্র ধ্যান জ্ঞান ডিডি সাহেবের আদেশ নীরবে অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু তিনি যদি কোনো অন্যায় আদেশ করেন, সেটাই বেদবাক্য বলে মেনে নিতে হবে। কারণ এই হোটেলে প্রবেশ করার আগে এই নীতিজ্ঞানটা বিসর্জন দিতে হয়। সেটা সকলের পক্ষে সম্ভব না হতে পারে। তাহলে তার আদেশ অমান্য করার অপরাধে একমাত্র শাস্তি না 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 না, সেই মৃত্যুর পর না করে এই হোটেলে তোর উপস্থিত। তার মানে মারা ডিডি সাহেব আসছে, সবাই রেডি হয়ে যান। আমি এ তুমি কি বলছো? কোনো খবর না দিয়ে ডিডি সাহেব ডিডি সাহেব নিজে একটা নিউজ আছে, কোনো প্রয়োজন নাই। আগামী 1 মাস হাবিলের কাছে ট্রেনিং থাকবে। তারপর তোমার কাজ হবে হিরোইন চলো অঝয়টাগুলোকে নির্বিঘ্ন বর্ডার পার করে দেওয়া। প্রয়োজনে 2-10টা লাশ পড়লেও পড়বে। মিস্টার রাজা, ওকে, আমি আমার দায়িত্ব পরে বুঝে নেব। বেশ ছোট্টা, আগামীকাল হোটেল আলমান রকি ও মিস্টার ট্যান্ডন সব আসছে। তাদের উপযুক্ত পরিচর্যার দায়িত্ব কিন্তু তোমার। আমার মনে থাকবে সাহেব। আবে তোমার কাজ হলো মাদক দ্রব্যের প্যাকেটগুলো ঠিকঠাক করা আর মেয়েগুলোর হাত মুখ বেঁধে গাড়িতে তুলে দেওয়া। Give me the account of last week. গত সপ্তাহে মেয়ে পাচার হয়েছে 7টি, প্রতি পিস 80,000 টাকা। মাদক দ্রব্য বিক্রয় নগদ এসেছে 2,32,000 টাকা। হোটেল কাস্টমার থেকে পাওয়া গেছে 1,05,000 টাকা। সন্তুষ্ট না আছে, আগে বাড়লে কাকে कीजिए। আপ্রাণ চেষ্টা করবো আপনার ব্যবসা बढ़ने के लिए आज रात देवीलाल और आंसर को ऑपरेशन करिए, फेंक दे। तो सदा रिमेंबर ओके सर, आई मस्ट सक्सेस मिशन। बार बना चेष्टा करबो, वही बात हमारे पास ना है। आई वांट सक्सेस। याद भी अनसक्सेस हो गए और बेईमानी करते तेरा नाम कोई भगवान और करेगा। आई होप गुड बाय। আশা করি কাজের দায়িত্ব বুঝতে পারো, অসুবিধা হয়নি। আমার অসুবিধা হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না এইভাবে কোটি কোটি টাকার মাদক দ্রব্য পাচার করে দেশের যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে তাদের সর্বনাশ করবো কেন? আমাদের জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করা হয় বিকাশ দুজনের নেতাদের। তারা সাধারণ মানুষের ভোট দিয়েছে, কিন্তু তাদের বাঁচার অধিকার প্রতিটি মুহূর্তে কেড়ে নিচ্ছে। একমাত্র ভাতের জন্য যখন মানুষ রক্ত মুখে পড়ে, তখন তখন এই নেতারা এসে ঘরে বসে তদন্ত কমিশন গঠন করে। দেশটাকে শোষণ করে আগামী 7 পুরুষের জন্য আখের গোছা, আর আমরা বেকারত্বের জ্বালা পোকা নিয়ে পথের
হোটেল ডান্সার হলো, কিন্তু সে দেহ প্রচারণী নয়। তাই নাকি? আরো ইচ্ছা বলতে আপনার অধিকার আপনার নেই নরেন্দ্র বাবু। আমার অধিকারের মাত্রাটা কি তোমার কাছে শিখতে হবে নাকি? নিশ্চয়, কারণ এই হোটেলে থাকতো ওই টিনি সাহেবের হাতের পুতুল। মনে রেখো, আমি এই হোটেলের ম্যানেজার। তিনি সাহেবের চাবুকে পিঠের চামড়া তো কালো হয়ে গেল, তবু ওই ম্যানেজারি পদের অহংকার গেল না। অহংকারের এখনো দেখাইনি আমি, তবে এবার দেখাবো এই পিস্তলের মুখে। ভয় দেখাচ্ছে পার্টি উড়িবঙ্গার ম্যানেজার বাবু। এইরকম ছেলে খেলা একটা যন্ত্র আমার কাছেও আছে। যুদ্ধ করে রাজা, প্রাণ দেয় প্রজা, সেই প্রজা যুদ্ধ করবে আর রাজা চুপ করে দাঁড়িয়ে দেখবে। তাই কি কখনো হয়? তাই তোমাদের দুজনের যুদ্ধের সাথ আমি শান্ত করে দিলাম। আর কোনো উপায় নেই ম্যানেজার বাবু। এবার এবার জোর হাত করে এবারে গান যে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, দয়া করুন বাবু, দয়া করে আমাকে একটি পয়সা ভিক্ষা দিন। না না বাবু, আমি আমার নিজের জন্য চাইছি না। আমার বাবার ভীষণ অসুখ, ওষুধের পয়সা জোগাড় করতে আর এই ডাক্তার বাবুর কথা উপেক্ষা করে আমি এই শহরে এসেছি ভিক্ষা করতে। দিন না বাবু, এই একটা পয়সা দিন, একটা পয়সা ভিক্ষা দিন। একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। কত বড় বিপদ হতো বলো দেখি। বিপদ?
তোমারই মতো বাবা, শুধু এইটুকু যে আমি পথে দাঁড়িয়ে ভিক্ষা করতে পারি না। তাহলে আপনি আপনি নয়, বলে তুমি, আর আমার নাম বাদশাহ। আচ্ছা, নামেই যদি বাদশাহ, তাহলে পড়বে ভিখারি কেন? আমার এই প্রশ্নের উত্তর দেবে এদেশের ক্ষমতার উচ্চাসনে অধিষ্ঠিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা আমাদের শিক্ষার অধিকার দিয়েছে, কিন্তু দেয়নি কোনো কাজের সন্ধান। তাই তো আমার মতো হাজার হাজার রাজা, বাদশাহ, সম্রাট আজ এই সমস্ত রাজনৈতিক নেতাদের বিনামূল্যের চাকর। আচ্ছা ভাই, তুমি মহান, তুমি ওই মাহাত্মা দিয়ে মন ভরে, কিন্তু পেট ভরে না। আর পেট ভরানোর জন্য যা চাই তা আমাদের নাগালের বাইরে। আজ বাইরে থাকলেও একদিন তুমি তা পাবে। ওসব কথা বাদ দিয়ে বলো, কে তুমি? কি তোমার পরিচয়? আমার বাড়ি সোনারপুর গ্রাম, আর আমার নাম আকাশ। আকাশ? কানা ছেলের নাম পদ্মলোচ। যাক, তারপর আমার বাবার ভীষণ অসুখ, মা ওষুধপত্র পয়সা জোগাড় করতে মাঠে লোকের কাজ করতে যায়। তাই আমি এই শহরে এসেছো ভিক্ষা করতে, কিন্তু এই নিষ্ঠুর শহরে অবস্থা আর উপহাস ছাড়া তুমি কিছুই পাবো না। হবে না বলছো? আমি তো ভাবলাম বিরাট কিছু পেয়ে যাবে, তাই না? এই নিষ্ঠুর শহরে অবজ্ঞা আর উপহার ছাড়া তুমি কিছুই পাবে না। আচ্ছা ভাই, আর ওগুলো দিয়ে রুগ্ন মানুষের চিকিৎসা হয় না। তাহলে আমি কি করব? আমি যে মায়ের কান্না সহ্য করতে পারছি না। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কি করবো বলো? যদি কোনো ক্রমে ওই গাড়িটাকে আমি ধরতে পারতাম। হয়তো পুরোনো গাড়ি না ভাইয়া, আমি শুধু তার কাছে জানতে চাইতাম যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তাকে কে দিয়েছে? এটা করে লাভ। তার আগে বলো, ওই গাড়ির চালককে তুমি চেনো? খুব ভালো করে চিনি, কিন্তু তোকে বলবো না। কেন কেন বলবে না ভাইয়া? বললে তো তার বাড়ি গিয়ে ঝামেলা করবি। না ভাইয়া, আমি তোমার পা ছুঁয়ে কথা দিচ্ছি, কোনো ঝামেলা হবে না। তুমি শুধু বলো ওই গাড়ির চালক বা মালিক কে? গাড়ির মালিক সর্বশিত প্রবীণ ভগবান দেবদত্ত ঘোষা। সম্রাট ভাই, ঘোষা সম্রাট ভাই, আপনি জীবনের ঝুঁকি নিয়ে ছেলেটাকে বাঁচাবে, তোমাকে অশেষ ধন্যবাদ। শুধু ওটা বললে তো হবে না, সম্রাট। তোদেরও চিন্তা করতে হবে। তাছাড়া আমার মতো সমাজের জঞ্জালগুলোকে বাঁচিয়ে দাদা। তাই যদি হয় তাহলে ভিক্ষা করছো কেন? আমার অসুস্থ বাবা মা। চুপ করে বলছি, আর কোনোদিন আমার সামনে বাবা মা শব্দ দুটো উচ্চারণ করবে না। কিন্তু ওই বাবা মা ছাড়া আমার যে আর কেউ নেই, তারাই তো আমার জীবনের পরিত্রাতা কলির ভগবান। কিন্তু আমার জীবনে ওই বাবা মাই হলো মূর্তিমান অভিশাপ। তারাই আমার জীবনকে ঠেকে দিয়েছে নিকট কালো অন্ধকারে। কপালে রেখে দিয়েছে ঘৃণিত জীবনের বেজন্মার তত্ত্ব। তাই সারা জীবন বয়ে বেড়াতে হবে। না সম্রাট, ওগো তোমার ভগবান আর আমার আল্লাহ তাআলা বলে, কেউ যদি থেকে থাকেন তাহলে তোমার এই মর্যাদাম একদিন থেকে দুটোই হবে। সম্রাট ভাই, আকাশ তোমার কাছেই রইল। আমি চললাম কলির ভগবান দেবদত্ত ঘোষালের বাড়ি। তোমার কথা শুধু শোনা নয় ভাইরা, নত মস্তকে আমি অক্ষরে
যেখানে, তখন আমার যা বলার আমি সেখানেই বলবো। ফিরে আসার পর আমার এই অবস্থার জন্য তুমি যে শাস্তি আমায় দেবে আমি তা মাথা পেতে নেবো ভাইজান। কিন্তু তার আগে বুঝিয়ে দিয়ে আসতে চাইছে সব অর্থ আর প্রতিপত্তি যদি ধরে তারা যদি ভেবে থাকে এই শহরটা তাদের বাপের জমিদারি, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। বাধা দিও না সম্রাট ভাই, পিছু দেখো না ভাইজান। পিছু হটতে গিয়ে আজ আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে। তাই এখন ওদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। সাবধান ওরে অত্যাচারীর দল, এই নিপীড়িত গণদেবতা আজ যাচ্ছে, আজ যাচ্ছে। ওকে তুমি গাভীর বলে কেন বললে কেন? তাতে কি হয়েছে? ইয়াং ছেলে তো সূর্যের মতো জ্বলে উঠবে, অন্যায় প্রতিবাদ করবে নাকি? কিন্তু তুমি তো জানো সম্রাট, আমি নিজের লেখাপড়া না শিখে এবার থেকে ওদের লেখাপড়া শিখেছি। ওই যদি কোনো বিপদ সম্রাটের এলাকায় আমার অজান্তে কারো কোনো বিপদ হয়নি, আর কোনোদিন হবেও না। আমি সম্রাট, মনে রেখো তোমার ভাইয়ের কাছে এই সম্রাট আছে। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় একটু কথা বলে যাই সম্রাট। বলছো আমার বুকের বাজন কোনো কারণে সেভাবে ভেঙে গেলে আমি যেন চাই বন্ধ হয়ে না যায় সম্রাট, বন্ধ হয়ে না যায়, বন্ধ হয়ে না যায়। এত দুর্ভোগ আমার মতো কালো কুচ্ছিত ছেলেকে নিয়ে আমার বাবা মায়ের মতো আপনাদেরও জীবনে দুঃখ দুর্দশা নেমে আসুক, এ আমি চাই না দাদা, এ আমি চাই না। আমার আপত্তিকে কেউ উপেক্ষা করে সেই থেকে বাবা মা বলে চিৎকার করে যাচ্ছ। তুমি কি চাও তোমার সে অতি আপন জন বিনা চিকিৎসায় মারা যাক? না দাদা না, আমি কখনোই চাই না। অসুস্থ বাবা মার চিকিৎসার জন্য কলকাতায় এসেছে ভিক্ষা করতে, বলো কত টাকা নিয়ে যাচ্ছ তাদের চিকিৎসার জন্য? 1 টাকাও নয়, আমি তাদের জন্য নিয়ে যাচ্ছি আপনাদের মতো মহান দাদাদের অকৃত্রিম স্নেহ ভালোবাসা। ওই শুকনো নিরল ভালোবাসায় মন ভরতে পারে কিন্তু পেট ভরে না। আর এই মুকুটহীন সম্রাট বিপদগ্রস্ত মানুষকে কখনো শূন্য হাতে ফেরাই না। তুমি এসো আমার সঙ্গে। কোথায়? আপাতত আমার ঘরে। তারপর তোমার বাবা মায়ের চিকিৎসার জন্য টাকা পয়সা দিয়ে উপযুক্ত লোকের সঙ্গে তোমার বাড়ি পৌঁছে দেবে। তাহলে আমার সঙ্গে আপনি চলুন না দাদা। কেন? গিয়ে দেখে আসবেন আমার বাবা মা কেমন করে সংসার আলো করে থাকে। কত চেষ্টা করো আমি এই শব্দ দুটিকে কিছুটাই সহ্য করতে পারছি না। আমার মনে হয় এই পৃথিবীতে যত বাবা মা আছে সব কটাকে আমি একসাথে খুন করি। না না, আমি কি বলছি? যাক শোনো, তুমি এসো আমার সঙ্গে। হ্যাঁ যাবো। এই নিষ্প্রাণী কাঠ পাথরের শহরে তুমি তো আমার ভাই দাদা বন্ধু সব কিছু, তাই বলছি আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ আর শেষের একটা ফয়সলা করে আজ আমি দার্জিলিং চলে যাবো। দার্জিলিং যাওয়া হবে না, এখনো দীর্ঘ 1 মাস ছুটি আছে। তাহলে তো কেন দার্জিলিং যাবি? কারণ এই বাড়িতে আমার আর বসবাসের যোগ্য নেই। কি বলছিস না? এই দেবদত্ত প্যালেস দেব মন্দিরের সমান। দেশের হাজার হাজার মানুষ বলে এটা নাকি কলির ভগবানের মন্দির, আর সেই মন্দিরে দেবীর পরিবর্তে আজ দানবের উৎপাত চলছে, সেখানে কোনো মানুষ বসবাস করতে পারে না। তার মানে বুঝতে বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে?
তোমার আদরের বোনের কথা বলছি। তাই বল, আমি ভাবলাম যা বলতে আবার কি করেছে সে, ওই তো বলে তাকে আমি এমন সাজা দিব। অফকোর্স, সাজা পাওয়ারই কাজ সে করেছে। তুমি জানো পুতির মাকে লুকিয়ে সে নিজে আমার সমস্ত কাজ করে। অন্যায় করেছে, গুরুতর অন্যায় করেছে। হ্যাঁ, আর কি কি করেছে বলতো? আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে সে নিজে আমার বিছানা ঝাড় দেয়, সে নিজে আমার সমস্ত বইপত্র গুছিয়ে রাখে। তাই নাকি? তাহলে তো তাকে কঠিন সাজা দিতে হবে। আরে বাবা, ওইসব কাজ করবে তো ওই পুটির মা। আমার বউ হয়ে সোনালি এইসব করবে কেন? একদম, আমি তো সেই কথাই বলছি। এত বড় অন্যায় করার সাহস সে পেল কোথায়? এখানেই পা, এই অপরাধের সাজা তাকে পেতেই হবে। বেশ, তোমার দেওয়া সমস্ত সাজা আমি মাথা পেতে নেব। হরলিক্সটুকু খেয়ে নাও তো। কি বললে? ঠাকুরজি, আমি তোমাকে কতবার না বলছি আমাকে ঠাকুরজি বলে একদম ডাকবে না। কেন ভাই, ঠাকুরজি তো কোনো খারাপ নাম নয়। তবুও তুমি আমাকে ঠাকুরজি বলে ডাকবে না, কারণ তুমি তো আমার দাদার পেয়ারের বউ হতে পারো। আমি তোমাকে আমার বউকে বলে কোনোদিন মানি না। সে না মানো ভাই, তা প্রতিদিনের অভ্যাস মতো হরলিক্সটুকু খেয়ে নাও। নিশ্চয়ই খাবো, যদি সেটা পুটির মা নিয়ে আসে, তোমার হাতে নয়। ঠাকুরজি, তোমার বিচারে কি আমি পুটির মায়ের চেয়েও নগণ্য? নিশ্চয়, আমার বোনের খাবার আনা তুমি কে? কারণ তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু এই বাড়ির তো কেউ নাও। তার মানে তোমার বিচারেও আমি? না সোনালি না, তুমি বস্তিবাসী গরিবের মেয়ে। তুমি তোমার রূপ আর গুণের বিচারে তুমি গোবরে মোটা খাদ্য। আর তুমি সেই পথে যাই হোক না কেন, এদের মতো দেবীর পূজা হয় না। তাহলে তাহলে এই মন্দিরে এসেও কি আমি দেবতার পুজো করতে পারবো না গো? না সোনালি, আমি তোমার অগ্নি সাক্ষী করা স্বামী। তাই তুমি এদের বিচারে যাই হোক না কেন, আমার হৃদয় মন্দিরে তুমি পুজোর অর্থ হয়েই আমি সারা জীবন ধরে চেষ্টা করে দেখবো সেই ফুলকে আমার ভালোবাসার বাড়ি সিঞ্চন করে স্ফুটিত করে রাখতে পারি কিনা। তুমি বাবা, এই যে তুমি বিনোদিনী আর রাঙাবাবুর প্রেমালাপ শুনছি। ঠাকুরজি, বিনোদিনী নটি হলেও তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর পরমাংশ দেবের চরণে ঠাই পেয়েছিল, কিন্তু আমি তোমার ঠাই নর্দমাতেও হবে না। কারণ আতশবাজি যতই উপরে উঠুক, সে কখনো ধ্রুবতারা হতে পারে না। ঠাকুরজি, বেশ, এই বর্তমানে 21শ শতাব্দীতে মডার্নকে আর বিজ্ঞানকে যারা ভুলে গিয়ে তোমার মতো মেয়েকে সেকেলে দেবী সাজাতে চায়, তাদের ঠাই আস্থা করেও হবে না। ঠাকুরজি, তুমি আমাকে যত খুশি ঘৃণা করো, তাতে আমার কিছু আসে যায় না। তবুও সেই ঘৃণা আর অবজ্ঞাকে মাথায় রেখে সারা জীবন প্রদীপ হয়ে তুলসী তলায় চলে আমি এবার সকলকে আলোকিত করে সবার মঙ্গল কামনা করে ঠাকুরের আরাধনা করে বলবো, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি, শঙ্খবাজি মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি, প্রদীপ জ্বেলে দেব তোমার
অশিক্ষিত আলকালচার ব্যাখ্যা পেতে হচ্ছে ঠিকই, কিন্তু তোমার মতো স্বাচ্ছন্দ বাংলার বধূকে স্ত্রী হিসাবে পেয়ে আমি গর্বিত সোনালি, আমি আনন্দিত। স্বামী, আমি জানি সোনালি তুমি সর্বং সাহা, তাই তোমার সান্ত্বনার একমাত্র আশ্রয় আমার এই বুকের মাঝে ভালোবাসার পবিত্র মন্দিরে। তবে যাও স্বামীর ওই মন্দিরে শুয়ে ঠাকুরজি, সেটা যেমন আমার ধর্ম তেমনি আমার কর্তব্য হলো এই বাড়ির সকলকে খুশি রাখার। আর তাই আমি আর সেই জন্য তুমি তোমার কর্তব্য পালন করার জন্য আমার কাছে চলে এসো, তাই না? ওকে, তোমাকে আমি তোমার কর্তব্য থেকে অব্যাহতি করে দিলাম। যাও, নাও টেক ইট এন্ড গো আউট। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় বলে যাই ঠাকুরজি ঠাকুরপো যেমন এই বাড়ি ছেড়ে চলে গেছে, তোমাকেও তোমার অহংকার ক্ষুণ্ণ করতে হবে। কারণ কথায় বলে অতি দর্প ভালো নয়। কারণ আমাদের হিন্দু শাস্ত্রের প্রতিটি পাতায় পাতায় আমরা দেখতে পাই অতি দর্প কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি। যেমন রাখতে পারেনি দশানন রাবণ, ধ্বংসরূপী কংস, মহাবীর দুর্যোধন। ঠিক ওদের মতো তুমিও তোমার দর্প ধরে রাখতে পারবে না ঠাকুরজি, কোনোদিনই পারবে না। রাবিশ! এসব বস্তুপটা নীতিবাক্য শুনে আমার কোনো কাজ নেই। আমি আজই দার্জিলিং চলে যাব, আর সেখানে গিয়ে আমি প্রজাপতির মতো পাখা পেয়ে উঠতে উঠতে গাইব, পথ চলার সাধারণ জ্ঞানটুকু নিয়ে যাচ্ছি। কি বললে? রাষ্ট্রে আমি ফুলের ঘরে মূর্ছা যা, তাহলে বেপরোয়া গাড়ি চালিয়ে কতগুলো মানুষকে যে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করলে, তাদের কথা একবার ভেবে দেখো, তাদের কতখানি কষ্ট হচ্ছে। তার জবাবদিহি কি তোমাকে দিতে হবে? শুধু আমার কাছে নয়, হাজার হাজার পথচারীর কাছে করতে হতো, যদি আপনি দেবদত্ত হতেন, মেয়ে না হতেন। Yes! তাহলে তারাই আপনাকে ঘাট ধরে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে জবাব আদায় করে দিত। ছাড়ো! আর একটা কথাও না বলে কোনে কাছে চলে যাও। আর get out! এখানে থাকতে আমি আসিনি ম্যাম সাহেব, আমি শুধু আপনাকে সাবধান করে দিতে এসেছি। সাবধান? কিসের সাবধান? তাছাড়া আমার বউকে সাবধান করার আপনি কে? আমি কে সেটা আপনার না জানলেও চলবে, আর কি জন্য সাবধান করছি সেটা আপনার
মনের বদল আদরণী বোনকে জিজ্ঞাসা করো। আমার বোনকে আমি খুব ভালোভাবে চিনি, তাই আপনাকে যা জিজ্ঞাসা করছি তার উত্তরটা দিন। তাই নাকি? তাহলে আপনি বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনার বোনকে কে দিয়েছে? আমি কিন্তু অনেক আগে তোমাকে এখান থেকে যেতে বলেছি। এই, আমি আপনাদের বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু আপনার গলাবাজি শুনতে নয়। আপনি না বললে যথা সময়ে আমি এখান থেকে চলে যাব, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তর। আমার কাছে নেই। দেখুন, একটা কথা শুনুন, আমি যাদের গাড়ি চাপা দিয়েছি তারা ঈশ্বরের অপসৃষ্টি। তাই এই সুন্দর পৃথিবীতে তারা নোংরা দুর্গন্ধময় আবর্জনা। মিস ঘোষা, আপনি যদি মেয়ে না হতেন তাহলে এই কটূক্তির জবাব আপনাকে মুখে নয় হাতেই দিয়ে দিতাম। কিন্তু দুর্ভাগ্যে আপনি আমার একটা কথাও বাজে কথা না। আমি বরং সেই জঞ্জাল কৃষ্ণ স্বাক্ষর দিয়ে সমাজের মঙ্গল করেছি। Do you understand? ও কথা বলতে নেই, আমি কি বলেছে দিবিছি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনি কি তাহলে দেবদত্ত ঘোষাল বাবায় সমবেত হয়ে এখানে ছুটে এসেছো জবাব চাইতে। আমি তাড়াতাড়ি এইমাত্র হাসপাতালে রেখে আসছি বাবা। আজ বুঝতে পারছি মানুষ ঠিকই বলে, সত্যি আপনি নররূপে কলির না 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 না, আমি ভগবান নয়, আমি তোমারই মতো পাখির মানুষ। সাইডে আমি হাসপাতালে ছুটে যাইনি, আমি গিয়েছিলাম আমার মেয়ের মহাপুরে প্রায়শ্চিত্ত করতে। না দেবী, এতে আমার কোনো অপরাধ বা ভুল নেই। চুপ কর মামনি, অপরাধী কণ্ঠস্বর বেশি বড় হওয়া উচিত নয়। তাই শোনো বাবা, বলুন সকলকে ওষুধ ও ফল কিনে দিয়ে এসেছি। এরপর এই নাও 5,000 টাকা। ওই 3 জন যতদিন সুস্থ হয়ে না উঠবে তাহলে এই জায়গায় তাদের ওষুধ কিনে দিবে ও সংসার চালাবে। স্যার, টাকাটা আপনি তোমায় দয়া করে দিচ্ছি না, নাও ধরো। আর নিজের জীবন বাঁচিয়ে রেখে তুমি ওই ভিকায় দেবে বাঁচলে আমি বাবা খুব খুশি হয়েছি। স্যার আপনি জানি বাবা, সব জানি, তবে পেটের ক্ষুধার জ্বালা নিয়ে বেশি দিন সমাজ সেবা করা যায় না। তাই আমি চাই বলুন কি চান আপনি? তুমি কিছু একটা করো। তোমার মতো উদারপন্থী যুবক নাই তো। যাক, শোনো বাবা, এই ঠিকানাটা রাখো। ওখানে দিদি সাহেবের সঙ্গে দেখা করলে তোমার কিছু একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। বাবা ওকে চেনেন না, জানেন না। কাউকে চেনা বা জানা জন্মগোষ্ঠী প্রয়োজন না রাজা, কর্মটাই তার আসল পরিচয়। ড্যাডি, এইভাবে সবাইকে বিশ্বাস করা একদম উচিত নয়। মানুষ চিন্তা আমার ভুল হয় না বাবনি। যাক শোনো বাবা, যদি আরো টাকার প্রয়োজন হয় তুমি নিঃসংকোচে চেয়ে যাবে, কেমন? আর যদি প্রয়োজন মনে করো তো ওই ঠিকানায় নিশ্চয় যোগাযোগ করবো স্যার। আর সেই সঙ্গে মনে রাখবো আপনার এই মহানুভবতার কথা। সত্যি আপনি একজন নররূপে কলির ভগবান। ড্যাডি, সবার সঙ্গে কথা ভালো। কিন্তু এইভাবে 5,000 টাকা গুন্ডা রক্ষাটা ভালো করে দেওয়া কোনোদিন ভালো না। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা তোমাদের মাথায় ঢুকবে না। কারণ তোমরা এখন সমাজ সেবা আর জনকল্যাণে ডুবে আছো। তাই বলছি, তোমাদের এই জনদরদি মন্দির ভগ্ন থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি আমি আমার নিজের জায়গা কনভেন্টে চলে যাব। সত্যি আছি পাগলি কোথাকার। হ্যাঁ বাবা, ও একটা শখের পাগলি, কিন্তু আপনার বন্ধুর কবলে পড়ে বুঝি আমি সত্যি পাগল হয়ে যাব। কেন? দিদি তোমায় কি এমন বলেছে? 1 মাস ট্রেনিং শেষ করে আমাকে মাদক দ্রব্যের গাড়ি বর্ডার পার করতে হবে। প্রয়োজন হলে 2 রাস্তা খুনও করতে হতে পারে বাবা। না, না, তুমি কি বলছো? এ তোমার ভালো কথা নয়।
কাজ করে যাওয়া। তাই না দিদি? আমি তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে দিদি তোমায় দিয়ে না না এরা কাউকে বিহিত করতে হবে। রাজা তুমি আমার ভিতরে গিয়ে রাজীবকে পাঠিয়ে দাও। দিচ্ছি বাবা, কিন্তু আপনি একটু চেষ্টা করে দেখুন এর কোনো কিনারা করা যায় কিনা, নইলে ওই শয়তানদের সঙ্গে থাকতে থাকতে আমি কোনোদিন ওই রকম শয়তানে পরিণত হব সেদিন আপনার সাথে চেষ্টা করে আপনি আমাকে ও পথ থেকে ফেরাতে পারবেন না বাবা, ফেরাতে পারবেন না, ফেরাতে পারবেন না। চারিদিক থেকে অসংখ্য ঝামেলা আমাকে গ্রাস করতে চাইছে। এদিকে রাজা দিদি, অন্যদিকে বিভিন্ন কলকারখানার অশান্তির পরিবেশ, এদিকে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার সীমায় নেই। আদর্শবাদী মানুষের অনেক জ্বালা। এই জ্বালাকে আপনারা এই উপযুক্ত ছেলে মিটাতে পারবে না বাবা। নিশ্চয়ই পারবে। শোনো রাজি, তুমি আজ রাত্রে ফ্ল্যাটে দিল্লি চলে যাও। সেখানে শ্রমিক প্রশান্ত মিটিয়ে মুম্বাইয়ের কারখানায় লোক কোয়ালিটি ফারসলা করে তুমি 7 দিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে। কিন্তু বাবা আগামীকাল তো আমি বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার কথা। কিন্তু বাবা ব্যবসায়ের চেয়ে শ্বশুর বাড়ি যাওয়াটা কি বেশি প্রয়োজন? তা বলছি না, তবে আপনার বৌমা আশা করেছিল। তার সে আশা অপূর্ণ থাকবে না রাজি। তুমি তো 7 দিনের মধ্যেই বাড়ি ফিরে আসছো, বাড়ি ফিরে এসে শ্বশুর বাড়ি যাবে। ঠিক আছে বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, 7 দিনের মধ্যে সমস্ত ঝামেলা মিটিয়ে আমি ফিরে আসবো বাবা। শোনো রাজীব, তোমার মনে যদি কোনো কিন্তু থাকে। এ আপনি কি বলছেন বাবা? শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যবসার কাজে কিন্তু করবো আমি? এটা আপনি ভাবতে পারলেন? না 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 না, তা ভাবছি না। তবে আমি জানি বাবা, সততা নিষ্ঠা আর পরিশ্রম করে বুকে রক্ত দিয়ে গড়ে তুলতে হয় একটা ব্যবসা, কিন্তু যে কোনো শ্বশুর বাড়ির সম্পর্ক স্থাপন করা যায়। রাজি, হ্যাঁ বাবা, পয়সা টাকা পয়সা থাকলে তবেই শ্বশুর বাড়িটা কদর, নইলে অতি আদর জামাইও শ্বশুর বাড়িতে অনাদিত হয়ে যায়। তাই আমার কাছে সবকিছু উঠে আমার কাজ, তারপর শ্বশুর বাড়ি। আসছি বাবা, আসছি। তা আমি জানি রাজি। আর সেই জন্যই তো তোমার মতো সুপুত্রের হাতে এই গুরু দায়িত্ব অর্জন করে আমি আমার নিশ্চিন্ত মনে এই গরিব নিরঞ্জন সর্বহারা মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারি। বাবা, এই যে আপনি এখানে একা একা দাঁড়িয়েছেন, এই নিন আপনার চা। এসো বাবা এসো, এইমাত্র আমি তোমার কথাই ভাবছিলাম। কেন বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? না বৌমা, তোমার মতো লক্ষ্মী প্রতিমা বৌমা কি কখনো অন্যায় কাজ করতে পারে? বরং আমি তোমার কাছে অন্যায় করেছি। কি বলছেন বাবা? হ্যাঁ বৌমা, আজ তোমার বাপের বাড়ি যাওয়া স্থগিত রেখে রাজীবকে আমি ব্যবসায়িক কাজে দিল্লি পাঠাচ্ছি। তাতে কি হয়েছে বাবা? আত্মীয় বাড়ি যাওয়াচ্ছে, কাজটা তো অনেক আগে, তাই না বাবা? আমি জানতাম বৌমা, তোমার মুখে আমি এমনি উত্তরই পাবো। যাক শোনো বৌমা, রাজীব ফিরে না আসা পর্যন্ত তুমি একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে কাটিয়ে দাও। না বাবা, বাড়িতেই কাজকর্ম নিয়ে আমি বেশ আছি। তাই বললে কি হয় বৌমা? তোমার তো জীবনে একটা শখ আছে। তুমি ইচ্ছা করলে আমার এই বন্ধুর হোটেলে উর্বশী একটু ঘুরে বেরিয়ে আসতে পারো। এটা আপনি কি বলছেন? আমি একটা বাড়ির বউ, আর বাড়ির বউ হয়ে বাইরের হোটেলে? তাতে কি হয়েছে? এখন তো বাড়ির মেয়ে ওরা সব হোটেলে বেড়াতে যাচ্ছে, তুমি এদিনাকে সঙ্গে নে না। বাবা, ঠাকুরজি আমার সাথে কোথাও যাবে না বাবা। কি হয়েছে বৌদিমণি? তোমাকে যেতে না চাইলে আমি সেখানে তোমাকে পৌঁছে দেবো। একই তুমি বিপদ ধরছে, যে কোনো বিপদে এই বৌদিমণিকে আমি পুলিশের মতন ধারণ করবো, মানে উদ্ধার করবো স্যার।
চাই। তাহলে কি তুমিও কি তাদের মতো? তাদের কোনো দোষ নেই স্যার, কারণ আমরা ওদের ঘুষ দিয়ে দিয়ে দায় দায়িত্বের কর্তব্যে গলা ছড়িয়ে বসিয়েছি। তাই ওরা অপেক্ষা করে দেখা যেন ওদের কোনো ঘুষ আসছে কিনা, কিন্তু আমি ঘুষ কর নয় স্যার। বাবা আমি না ভেতরে যাচ্ছি, আপনার জেলে সব জিনিসগুলো গুছিয়ে দিতে হবে তো, তাই আমি আসছি বাবা। কেমন? যাই বলেন না স্যার, এই বৌদিমণি হচ্ছে আপনার সংসারের লক্ষ্মী প্রতিমা। বৌদিমণি আসার পর আপনার সংসারে বার বাড়ান তো। চাই আমার রাজিকা তোমার মতো ওই গোমুখ নয় যে যাকে তাকে বিয়ে করার জন্য বিয়ে পাগল হয়ে ঘুরবে। এবার আবার আপনি আমাকে ইনফর্ম করছেন স্যার। জানেন প্রাইমারি স্কুলের রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি। তাই নাকি? তা তোমার রেকর্ডটা কি? ধরুন প্রতি ক্লাসে 5 বছর ধরে একমাত্র আমি ছিলাম। মাস্টার মশাইরা বিরক্ত হয়ে পাস করালে তবে আমি অন্য ক্লাসে উঠতাম। বেশ ইন্টারেস্টিং। তবে হাই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ কোথায় পেলেন স্যার? মাস্টার মশাইরা বিরক্ত হয়ে যখন আমাকে ক্লাস 4 পাস করলো তখন আমার বয়স মাত্র 22 বছর। মাত্র 22 বছর? হ্যাঁ স্যার, এই রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি। এবার তোমার নাম গিনেসের বুকে উঠবে। একটু ব্যবস্থা করে দিন না স্যার, আমার নামটা যদি গিনেস বুকে উঠে তাহলে আপনার সারা জীবন থাকবো স্যার। সেই সঙ্গে আরো বলে দিবেন রাগে আমি হাই স্কুল ভর্তি হইনি। তাই নাকি? তা তোমার রেকর্ডটা কি? আর বলবেন না স্যার, পথে ঘাটে অন্য ছাত্ররা আমাকে দাদু বলে ডাকতো। আপনি বলে দিন না স্যার, আমার রাগ হবে না? এখন তো তোমার সেরা ঘুরে গেছে। এবার যাও ওই সারাদিন তারা বস্তিটা ঘুরে এসে আমায় রিপোর্ট দেবে। আমি তোমার কথা মতো ব্যবস্থা নিয়ে ওই 2 দিনের জন্য গ্রামের দিকে ঘুরতে যাব। যাও, তুমি তোমার দায়িত্ব পালন করো। যাও। নিশ্চয় পালন করবো স্যার। তার আগে একটা বিড়ি ধরায়, সারা বিড়ি না খেলে আমার বুদ্ধি খোলে না। স্যার যাচ্ছে গ্রামে, আর জৈবন সমুদ্র সোনালীকে হোটেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এই তো সুবর্ণ সুযোগ, সোনালী সুন্দরী, তোমার ওই উতাল পাতাল জৈবন তরঙ্গী এই বিপদতরণ কামনা নৌকা বাজাবে। দেখে যাবে কেন? না না, এ তোমার ভুল ধারণা করো না। আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু এটা তো অসম্ভব নয় গো। চারিদিকে পুকুর নদীতে জল থই থই করছে, আর আমার একা না হতে পারে, কিন্তু বিনা কুকুরে কারো অংশে কম না। তাহলে ছেলেটা গেলে কোথায় বলতে পারো? যে ছেলে কখনো কোনোদিন বাড়ির বাইরে পা রাখেনি, সেই ছেলে আজ 3 দিন ধরে বলে আমার মন বলছে শর্মা, ডাক্তারবাবু তাকে খুঁজে বের করবে। কিন্তু আমারই মন থেকে আমি কি বলে সান্ত্বনা দেব গো? যাকে যাকে আমি একদণ্ড চোখের আড়ালে করতে পারি না, আর সেই আকার তোমার বুকেই ফিরে আসবে শর্মা। তোমার কেমন বলো তার বড় ছেড়ে সে বেশি দিন দূরে থাকতে পারবে না। সেটা তো আমিও জানি গো, সেটা তো আমিও জানি। আমার আমার আকাশ স্নেহের কাঁদান এখনো তাকে খাইয়ে না দিলে তার যে পেট ভরে না। আমার কোলে মাথা রেখে না ঘুমালে তার যে ঘুম আসে না। আমার গলা ধরে ধরে গান না গাইলে ওই দিন কাটে না গো, দিন কাটে না।
গ্রাম তন্ন করে খুঁজে আমরা তার সন্ধান পাইনি বৌদি। আমার আকাশের কোনো বিপদ ঠাকুরপো? এখনো কোনো বড় কারণ নেই বৌদি, কারণ আমরা শহর খুঁজতে এখনো যাইনি। শহর ওর মতন একটা অসহায় ছেলে শহরে গিয়ে গাড়ি ঘোড়ার মৃত্যুর মানুষের মধ্যে যদি কোনো না বাবা, শহর মানে নিষ্ঠুর হৃদয়হীন গ্রাম। শহরের ইট কাঠ পাথরের মাঝেও প্রকৃত মানুষ বাস করে। তোমার ছাড়া কোনো কিছু ভালো লাগে না। মা গো মা, 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 আকাশ, আকাশ, বল বাবা বল, এই 3 দিন তুই কোথায় ছিলি? বল বাবা, আমাকে বল। শহরে গিয়েছিলাম মা, শহরে গেছিলি? সেখানে ওই দালানের কাছে কলকাতায় তুই কিভাবে গিয়েছিস? কেন গিয়েছিস? তোমার শরীর খারাপ, পয়সার অভাবে মা ওষুধ কিনতে না পেরে আসলে মুক্তি কাঁদে। আর 2 পয়সার জন্যে মাঠে লোকের কাজ করতে যায়, তাই আমি আপনাদের সকলকে ওই দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দিতে ও শহরে গিয়েছিল ভিক্ষে করতে। ওকে গাড়ি চাপা পড়ার হাত থেকে বাঁচিয়ে সম্রাট ভাইয়ের হাতে তুলে দিই। তারপর সম্রাট ভাই যা করার করেছে। সম্রাট, কে তোমাদের সম্রাট? জন্ম পরিচয় সে বেজন্ম আর কর্মে ভিখারি। সেই ছোটবেলায় রাস্তা ঘুরে পড়ে কুকুর বেড়ালের সঙ্গে খাবার ভাগ করেছে, খেয়ে বড় হয়েছে। সেই সম্রাট ভাই মেসমশাইয়ের ওষুধ আর পথ্যের জন্য এই 5,000 টাকা দিয়ে পাঠিয়েছে। নীল মা ধরো। তুমি আমাকে মা বলে ডাকলে? কাজেই তো লাগছে মা। ধরো। তুমি আমাকে মানিয়ে ডাকলে? হ্যাঁ মা, জন্মের পর কাউকে আমি মা বলে কোনোদিন ডাকতে পারিনি। তাই যাবার সময় আপনার মতো মহিষী মায়ের ধুলো মাথায় নিয়ে আমি আমার বহুদিনের অতৃপ্ত মুক্ত হৃদয় কানায় কানায় পূর্ণ করে গেলাম। বলুন, তোমার নাম? বাদশাহ আলী খান। বাবার নাম? আমজাদ আলী খান। বাহ, তুমি আমার কাছে এসো তো বাবা, দেখি তোমার কপালটা। সেই দিনের দাগ, তবে কি কি হলো ডাক্তার বাবু, আপনি আমার ওইভাবে দেখছেন কেন? তোমার বাবা বেঁচে আছে? না, শুনেছি এক শয়তানের হাতে খুন হয়েছে, তাই আমাকে মানুষ করেছেন আমার বড় ভাইজান আমজাদ আলী খান। ঠিক আছে, তোমার ঠিকানা নামটা দিয়ে যাও। কেন ডাক্তার? বাবার সঙ্গে কেন ডাক্তার বাবু, আমি কি কোনো অন্যায় করেছি? না কথা না, তোমার মতো ছেলেরা কোনো অন্যায় কাজ করতে পারে না। আমি আমার অন্যায় আর বাবার বাইশটা পথ খুঁজছি। যার ঠিকানাটা বলো। 13-2 মুচিঘাটা লেন, কলকাতা। ঠিক আছে, এবার তুমি এসো, বাকি কাজটা আমি নিজেই করতে পারবো। আপনি কি করবেন তা আমি জানি না ডাক্তার বাবু, কিন্তু আপনার মতো মানুষরূপী কলির ভগবান আমার বিষয়ে আগ্রহী। এটা জেনেই আমি খুশি মনে ফিরে চললাম। আসি ডাক্তার বাবু। আরে না
করো না। ওই তোমার পুরনো জন্মের কোনো সন্তান ছিল না। সন্তান কোনো অবনীতা হয়তো এই জন্মেরই সন্তান। ডাক্তার বাবু, ঠাকুরপো, এ তুমি কি বলছো ঠাকুরপো, এ তুমি কি বলছো? না মানে তোমাদের যে 5টি সন্তান মারা গেছে তাদেরকে জন্মসময় বাধ্য হয়ে জন্মাতে পারে। ও তাই বলো? হ্যাঁ, আমি তো ভাবলাম, আমি ভাবলাম। জানো মা, ওই ওই বাচ্চা ভাই আর সম্রাট দাদা দুজনে ঠিক দুরকম। বাচ্চা ভাই বাবা বলতে অজ্ঞান, আর সম্রাট দাদা বাবা বাবার কথাগুলোকে সহ্যই করতে পারছে না। ওর বাবা মা তাকে বেজন বাদ খাটিয়েছে। ঠিক আছে, পরে তোমার সব কথা শুনবো। বৌদি, তুমি ওকে ভিতরে নিয়ে যাও। 3 দিন ধরে যে ধকল যাচ্ছে। না কাকু, এই 3 দিন সম্রাট দাদা বাবা মায়ের মতো আমাকে মুখ দিয়ে আগলে রেখেছিল। ব্যস্ত বাবা ব্যস্ত, তোর ডাক্তারি কাকু তোর ওই সম্রাটটাকে ধরে নিয়ে এলে পরে তার কাছে না আমরা সকলে মিলে মন খুলে আলাপ করবো। এখন আয়, হায় বাবা। তুমিও ভেতরে যাও অবনীদা, অসুস্থ শরীরে পোলা বাতাস লাগানো ঠিক নয়। ডাক্তার বাবু, আকাশ ফিরে এসেছে, তাই আজ আমার বড় আনন্দের দিন। তবু কেন জানি না ওই বাদশাহর সম্রাট ওদের জন্য বুকটা আমার কেঁদে উঠছে। কিন্তু না না, ওরা ওরা আমার কেউ, ওরা আমার কেউ না, কেউ না। অবনীদা, প্রকৃতির অবক নিয়মে ওরাই যে তোমার জীবনে শেষ সম্ভব হবে না। তাকে বলতে পারে আমার ধারণা যদি মিথ্যা না হয়, তাহলে এতদিন যে মিথ্যা হয়েছে আমি ধরে আছি, সেই জায়গায় কুচি কুচি করে সত্য সূর্য হয়ে প্রকাশ হয় আমার এতদিনের মহাপাপের। প্রায়শ্চিত্ত করতে হবে আমার বুকের তাজা রক্ত দিয়ে। দেখি কে কে তুমি? আমার পরিচয় তোমার কাছে সুখবর হবে না ডাক্তার। আমি তোমার জীবনে বিভীষিকা। গঙ্গালকে দেখাচ্ছ মৃত্যু ভয়, কিন্তু তোমার পরিচয় কি? আর তুমি বা এখানে এলে কেন? 25 বছর আগে সোনারপুর গ্রামের হাসপাতালের কথা মনে আছে ডাক্তার? সেই দিনে সেই হসপিটালের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আমি সেই টিডি সাহেবের ম্যানেজার, নাম রক্তিম ব্যানার্জি। তোমার বুকের রক্ত চুষে খেতে টিডি সাহেব আমাকে এখানে পাঠিয়েছে। আমার অপরাধ? সেদিনের কথার কোনো মর্যাদা তুমি রাখোনি। তুমি চেষ্টা করে যাচ্ছ সেদিনের ঘটনাকে খুঁচিয়ে তোলে একটা ইতিহাস সৃষ্টি করতে। না না না, এটা মিথ্যা। Yes! It is true, but you remember ডাক্তার। তার আগে তুমি ইতিহাস হয়ে যাবে। তোমার ছবিতে মালা দেওয়ার জন্য কেউ বেঁচে থাকবে না। রক্তিম ব্যানার্জি,
সাহেবের কানে পৌঁছবে, কারণ জোরে সাহেবের চোখ ও কানের সংখ্যা 1000। আর তাকেও মনে করে দিও এই পৃথিবীর কোনো মানুষ অমর নয়। মনে করিয়ে দেবো, নিশ্চয় মনে করিয়ে দেবো ডাক্তার বাবু। তার আগে এতক্ষণ যা ঘটেছে তাতে আপনি কিছু মনে করবেন না। আপনি নিশ্চিন্ত মনে গরিবের সেবা করে কলির ভগবান সাজার চেষ্টা করো। সর্বাত্মকভাবে আপনাকে